রাতেই আলোচনায় বসতে চায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। বিভিন্ন স্থানে আজও বিক্ষিপ্ত সংঘর্ষ, যানবাহনে আগুন। এবার প্রকাশ্যে বিএনপি জামাতের আগুন সন্ত্রাস, জানমাল রক্ষায় কঠোর হবে আইন শৃঙ্খলা বাহিনী, বললেন ওবায়দুল কাদের। রাজধানীতে সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা ডিএমপির, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বিজিবি। ধারাবাহিক সহিংসতায় চরম বিপাকে শ্রমজীবী মানুষ, রাজধানীর পাইকারি বাজারে নিত্যপণ্য সরবরাহে ঘাটতি। সভ্যতা শালীনতার অভাবে প্রতিবাদের ভাষা ও ধরন হারিয়েছে নিজস্বতা, ভুক্তভোগী হচ্ছে আম জনতা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭:২১ সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: নন্দিত জন হুমায়ুন আহমেদের প্রয়াণের ১২ বছর থাকবেন চিরকালীন প্রাসঙ্গিক হয়ে, বলছেন বিশিষ্টজনেরা। কোটা সংস্কারের আন্দোলনকে কোনোভাবেই রাজনৈতিক হাতিয়ারে পরিণত হতে দেবে না শিক্ষার্থীরা, একথা জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন আজ রাতেই সরকারের সাথে আলোচনায় বসতে চায় তারা। শুক্রবার আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এ কথা জানানো হয়। এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আন্দোলনকারীদের সাথে যে কোনো সময় আলোচনার কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। কোটা সংস্কারে সরকার নীতিগতভাবে একমত বলেও মন্তব্য করেন মন্ত্রী। এছাড়া শিক্ষার্থীদের দাবির সাথে একমত হয়ে ৮০% মেধা ও ২০% কোটা রেখে সর্বোচ্চ আদালতে প্রস্তাবের কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার সকালে শুনানি শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। কোটা আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানী জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে আজও রামপুরা, বাড্ডা, গুলশান, উত্তরা, মোহাম্মদপুর ও যাত্রাবাড়িতে বিক্ষিপ্ত সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিভিন্ন সরকারি স্থাপনায় চালানো হয় তাণ্ডব। আর এসব সহিংসতায় শিক্ষার্থী নয়, সরব ছিল বহিরাগতরা। আরও জানাচ্ছেন পার্থ সারথী। রামপুরায় বৃহস্পতিবারের সংঘর্ষের জের ধরে বিজিবি ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয় একজন। এর আগে রাতে হামলা চালানো হয় বিটিভি সদর দপ্তরে, যেখানে গাড়িতে আগুন, ভবন ভাঙচুর ও লুটপাট চালায় হামলাকারীরা। এছাড়া রাজধানীর রামপুরা, বাড্ডা, যাত্রাবাড়ি, মহাখালী, গুলশান, উত্তরা ও ধানমন্ডির ৭ মসজিদ রোডে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। এ সময় আহত হয় পুলিশসহ বেশ কয়েকজন। মোহাম্মদপুরে সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত চলে বিক্ষিপ্ত সংঘর্ষ। পুলিশ বলছে আন্দোলনকারীদের মধ্যে শিক্ষার্থীদের উপস্থিতি নেই, বরং যোগ দিয়েছে বহিরাগতরা। অধিকাংশ প্রধান সড়কে যান চলাচল তেমন দেখা যায়নি। প্রায় প্রতিটি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে সতর্ক পাহারায় আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পার্থ সারথী, ২১ টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কারের আন্দোলনকে ভিন্ন খাতে নিতে এতদিন আড়ালে থাকলেও এবার প্রকাশ্যে এসেছে বিএনপি জামাত, ফের মেতে উঠেছে আগুন সন্ত্রাসে। সহকর্মীদের সহায়তায় মানিক শিকদারের রিপোর্ট। সরকারের আলোচনার আহ্বানে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা ঘরে ফিরে গেলেও ঘোলা জলে মাছ শিকারে ওত পেতেছে বিভিন্ন রাজনৈতিক শক্তি।
আবারও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে অগ্নিসন্ত্রাস ও সহিংসতায় মেতেছে বিএনপি জামায়াত। দুপুরের পর বাইতুল মোকাররম ও পল্টন এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে তারা। রণক্ষেত্রে পরিণত হয় পল্টন, দৈনিক বাংলা মোড়, ফকিরের পোল। দফায় দফায় হয় ধাওয়া পাল্টা ধাওয়া। আন্দোলনকারীরা এখানে বিক্ষোভ করছেন এবং তাদের প্রতিহত করার জন্য পুলিশ যথাসাধ্য চেষ্টা করছে এবং টিয়ার গ্যাস, তারপর গ্রেনেড বোমা দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে। বিক্ষোভকারীরা বিক্ষুব্ধ হয়ে উঠছে, তাদেরকে প্রতিহত করার জন্য পুলিশ যথাযথ চেষ্টা করছে। আহত হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও পথচারী সহ সাধারণ মানুষ। এ সময় সাংবাদিক নামধারী তোহা খান জুয়েল নামের এক দুষ্কৃতিকারীকে আটক করে পুলিশ। আপনি এত কিছু বাদে সাংবাদিকদের নাম কেন ব্যবহার করলেন? বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ করতে চাইলেও সেখানে ফিরতে দেওয়া হয়নি বিএনপি নেতাকর্মীদের। এর আগে নাশকতার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করে পুলিশ। এদিকে বিচারপতির বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পল্টন এলাকায় র্যাবের হেলিকপ্টারের টহল ছিল। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শিক্ষার্থীরা মাঠে নেই, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বিএনপি ও জামাত শিবির। তাদের এসব কর্মকাণ্ড বন্ধে সারা দেশে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান ওবায়দুল কাদের। মাহমুদ হাসানের প্রতিবেদন। 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে গায়েবানা জানাজায় অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের সিনিয়র নেতারা। পরে যোগ দেন সন্ত্রাস বিরোধী সমাবেশে। বলেন, কোটা আন্দোলনকারীরা এখন আন্দোলনে নেই। জামাত শিবির আর বিএনপির সন্ত্রাসী ক্যাডাররা সরকার পতনের আন্দোলন করছে, চালাচ্ছে অগ্নিসন্ত্রাস। আন্দোলন চলে গেছে, জামাত শিবির, ছাত্রদল, এই যুবদল, এই অপশক্তির কাছে এদের হাতে আন্দোলন। এরা এখন এদের পুরনো পরাজয়ের প্রতিশোধ নিতে চায়। বিএনপি জামাত সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলে। ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। আমরা সহ্য করতে করতে দেয়ালে পিঠ থেকে গেছে। বাধ্য হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে আইন প্রয়োগকারী নিরাপত্তা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে। গুজবে কান না দিয়ে সব অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হবারও আহ্বান জানান ওবায়দুল কাদের। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, কোটা আন্দোলনকারীরা নয়, আন্দোলনের সঙ্গে মিশে গিয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় সন্ত্রাসী কায়দায় আক্রমণ করেছে জামায়াত বিএনপি। শুক্রবার বিকেলে উত্তর সিটি কর্পোরেশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব হামলার দায় হামলাকারীদের নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি। প্রতিমন্ত্রী জানান, এসব ঘটনায় সরকার মর্মাহত, তবে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এখনও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছে। শিক্ষক, অভিভাবক ও সমাজের বিবেকবানদের প্রতি সন্তানদের ঘরে রাখা এবং আক্রমণকারীদের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ গড়ে তোলারও আহ্বান জানান তিনি। এরা হচ্ছে তৃতীয় পক্ষ সন্ত্রাসী গোষ্ঠী, জামাত বিএনপির সন্ত্রাসীরা। এই বিষয়টি কিন্তু এখন পরিষ্কার হয়ে গেছে, কারা আক্রমণকারী এবং কারা আক্রান্ত। আক্রমণকারী এবং আক্রান্ত একইভাবে দায়ী হতে পারে না। যা সংঘাত সহিংসতা হচ্ছে, এর জন্য যে ধরনের ক্ষয়ক্ষতি হবে, হতাহতে যেই ঘটনা ঘটবে, তার জন্য শুধু আক্রমণকারীরাই দায়ী থাকবে, আক্রান্তরা না।
এদিকে সহিংসতা এড়াতে রাজধানীতে সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। কোটা আন্দোলনকে কেন্দ্র করে গেল কয়েকদিন ধরে রাজধানীতে হতাহত ও সহিংসতার ঘটনা ঘটেছে। এ অবস্থায় আজ রাজধানীতে পাল্টাপাল্টি কর্মসূচি দেয় আওয়ামী লীগ ও বিএনপি। নতুন করে সহিংসতা এড়াতে রাজধানীতে তাই সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে ডিএমপি। তবে আওয়ামী লীগ ও বিএনপি দলীয় কার্যালয়ের সামনে ছাড়া অন্য কোথাও সমাবেশ অনুষ্ঠানের নিষেধাজ্ঞা দিয়েছে তারা। কোটা সংস্কার আন্দোলনের নামে অন্য কোনো উদ্দেশ্য হাসিলের যে কোনো অপচেষ্টা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক। তিনি বলেছেন, জনগণের জানমালের নিরাপত্তায় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। যারা এই সরকারের সম্পত্তি এবং গুরুত্বপূর্ণ স্থাপনা এগুলো ভাঙচুর করছে, আমাদের দেশের মতো একটি দেশের এই ধরনের স্থাপনা করতে একদিনে হয় না, দিনে দিনে গড়ে উঠেছে। সেগুলো যারা ভাঙচুর করছে তাদের দেশের জন্য কোনো মায়া থাকতে পারে না, এটা একটি বড় ষড়যন্ত্রের অংশ। তো সেই যারা করছে তাদের এগেনস্টে কাজ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিজিবিও আছে এবং আমরা এই ধরনের ষড়যন্ত্র যা নস্যাৎ করার জন্য বদ্ধপরিকর। শালীনতার অভাবে প্রতিবাদের নান্দনিক ভাষা হারিয়েছে নিজস্বতা। অধিকার কিংবা দাবি আদায়ের প্রাচীন মাধ্যমগুলো প্রতিবাদের খোলসে দিন দিন সহিংস হয়ে উঠেছে। দায়িত্বশীলতার বালাই নেই অথবা যে কোনো ইস্যুকে রাজনৈতিক গোষ্ঠী স্বার্থে ব্যবহারের প্রবণতায় ভুক্তভোগী আমজনতা। প্রতিবাদের ভাষা ও মানুষের দুর্ভোগ নিয়ে ২১ স্পেশালে আকবর হোসেন সুমনের ২ পর্ব প্রতিবেদনের আজ প্রথম পর্ব জানাচ্ছেন আশরাফ শুভ। ছন্দের শ্লোকে স্লোগানের ঝাঁঝালো উত্তাপে বরফ গলে কিংবা কাপে কঠিনের ভিত, যে যৌক্তিক দাবি মানুষের কল্যাণে এবং সংখ্যাগরিষ্ঠের সমর্থনে, সেই প্রতিবাদে সাড়া মেলে। জাতীয় প্রেস ক্লাবের সামনে ভূমিহীন কৃষকের জমি ফিরে পেতে মাসাধিককালের অসহিংস বিকল্প আমরণ অনশনও এক শক্তিশালী প্রতিবাদ। ওরা গভীর রাতে আমাকে মারধর ঘর থেকে বের করে দিয়ে, আমার নাবালক সন্তানকে বের করে দিয়ে ওরা সব কিছু একবার লুটপাট করে ফেলছিল। থানায় আমাদের কেস নেয় নাই, আমাদের কক্সবাজারে অনেকের কাছে গিয়েছি, আমরা সুরাহা পাই নাই। প্রধানমন্ত্রী যদি আমাদের কথা না শুনে বা না করে, আমাদের যাওয়ার আর কোনো রাস্তা নেই। যেখানে উনি লক্ষ লক্ষ মানুষকে পুনর্বাসন করতেছে, সেখানে একজন রাজাকারের পুত্র কিভাবে আমাদের এই ক্ষতিটুকু করলো। অথচ কোনো কোনো গোষ্ঠী আন্দোলনের মোড়কে সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ বাড়ায় নিত্য জনদুর্ভোগ। সময়, অর্থ, প্রাণ হয় ক্ষয়ক্ষতি। কিছু পাচ্ছি না, কিন্তু আমার খুব প্রচন্ড কষ্ট হচ্ছে। শাহবাগ থেকে যাব সংসদ ভবনের ওইদিকে, কিন্তু বাচ্চা নিয়ে তোর গাড়িও পায় না, খুব কষ্ট হইতেছে রাস্তার মধ্যে। এখন যাত্রী নাই, এখন তেলের টাকা হবে না, যাত্রী নেমে গেছে সব। আমি মহাজনকে কি হিসাব দিব? এখন কখন ছাড়বে, কখন টিপ মারবো, কখন টাকা দিব? আমরা তো আজকে বেতনই পাবো না। বিশেষ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নিজস্ব প্রয়োজনে রাষ্ট্রীয় সম্পদ অথবা জনগণের ক্ষতি সংবিধান পরিপন্থী। আন্দোলন করতেছেন, করেন, সরকারের সাথে বসেন, সরকারেরও একটা ডিসিশন নেওয়া উচিত। রাস্তার যে অবস্থা, অবরোধের কারণে এখন বাচ্চা প্রায় 2টা অফিস যাইতে পারলাম না, রাস্তার মধ্যে ভোগান্তির মধ্যে আছি। গণতন্ত্র, আইনের শাসন, বাক ও ব্যক্তি স্বাধীনতা, ভোটাধিকার সহ মৌলিক অধিকারের শর্ত পূরণেই রাষ্ট্রের কাছে নাগরিকের ন্যায্য পাওনা। তবে সেই পাওনা বুঝে নিতে দায়িত্বশীল হতে হয়। আশরাফ শুভ, ২১ টেলিভিশন, ঢাকা। দেশ জুড়ে ধারাবাহিক সহিংসতায় শ্রমজীবী মানুষের আয় রোজগার বন্ধ হওয়ার পথে। রাজধানীর পাইকারি বাজারগুলোতে ভাটা পড়েছে নিত্যপণ্যের সরবরাহে। খেটে খাওয়া মানুষগুলোর অনেকে বেকার হয়ে পড়েছে, অনেকে হয়ে পড়েছেন বেকার। বাকিটা থাকছে দীপু শিকদারের রিপোর্টে। এই রিক্সা চালক যাত্রীর অভাবে খালি রিক্সা নিয়ে যাচ্ছেন এদিক সেদিক। যে অবস্থা পরিস্থিতি, না খাওয়া মরতে হবে দাদা, মানে নিজের পেটটাও চলা মানে খুব কষ্ট হয়ে যাইতেছে গাড়ি। কারওয়ান বাজার এলাকার চিত্র এটি। দিনরাত কর্মব্যস্ত এই বাজার এখন অনেকটাই ফাঁকা। ঢাকার বাইরে থেকে আসতে পারছে না নিত্যপণ্য। গাড়ির মেয়ে হেভি দাম, কটা আইয়ে দাম বেশি, এই গন্ডগোলে মাছ আই না, হেভি দাম। এই 4-5 দিন আগে মাছ আসছিল, এই মাছ ব্যস্ত আছি, কেজিতে 300-400 টাকা, 200 টাকা বেশি। ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের বেচাকেনা নেই।
বিক্রি না হয় পচে যাচ্ছে ফল। মাল কিনে রাখছি, পয়সা যায়, মাল বেচতে পারতেছি না। প্রায় 1-1.5 লাখ টাকাই আন্দোলন হইতে নষ্ট হয়েছে, লস ব্যবসায়। বেচা কিনা তো না হলে তো আমরা চলা পারি না। মাল কিনবো, বেচবো, লাভ হবে, চলতে পারবো, কিন্তু মাল কিনে তো বেচা যায় না, লোকজন কম। এই অবস্থায় চললে আমাদের আর 2-1 দিন গেলে হয়তো না খাইয়ে থাকতে হইবে, কারণ আমরা তো দিন আয় না দিন খাওয়ার মতোই পরিস্থিতি। আজকে কামাই করলে খাবো, কামাই না করলে খাওয়া নাই। পাশাপাশি পণ্য পরিবহনের যানবাহনগুলোর বেশিরভাগই বন্ধ, বেকার হয়ে পড়েছেন অনেক ভ্যান চালক। সারা বাংলাদেশেই যাতায়াত করি, কিন্তু বর্তমানে পরিস্থিতির জন্য কোথাও যেতে পারতেছি না। মহাজনরা যদি টিপ না মারে, যারা আমাদের নেয় আর কি ভাড়া চালিত গাড়ি যারা ডাকে আমাদের, ওনারা যদি না ইয়া করতে পারে তাহলে তার আমরা টাকাটা পাই না। আমি গাড়ি চালাই, ভাঙ্গা গাড়ি, যদি 2 দিনে আমার ইনকাম না তো আমার ফেরি তো বন্ধ। কাম কাজ নাই, আর গাড়ি ভাড়া জোগাড় করবো, বাড়িতে যাবো, এই সিস্টেম নাই। পোলাপারের লেখাপড়ার খরচ, আমরা 2 দিন ধরে বসে রয়েছি, 1 টাকাও ইনকাম নাই। মানে আমরা অনেক কষ্টে আছি, দেশের যে অবস্থা, মানে আমরা নিরীহ মানুষ যারা আছি তারা অনেক কষ্টে আছি, আমাকে কষ্ট তো দেখার মানুষ নেই। কষ্টে আছেন দিনে এনে দিন খাওয়া এইসব মানুষ। যে পরিস্থিতি আমরা কীভাবে চলবো, কাজকর্ম থাকলে কাজকর্ম চলা যায়, কাজকর্ম নাই, কিছু নাই, এ বইয়ে বইয়ে রয়েছি। কিনা বেচা থাকলে সে আমরা একটা খ্যাপটাপ দিতে পারি, কোনো রকম বসে আছি আর কি, নিজের পেটটা খালি চলতেছে। সহিংসতা ও ভোগান্তি থেকে নিস্তার চান তারা। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। জনগণের নিরাপত্তার স্বার্থে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য মেট্রো রেল বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার মেট্রো কর্তৃপক্ষ এই কথা জানান। বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউন কর্মসূচির সময় মিরপুর 10 নম্বরে মেট্রো স্টেশনের পাশে পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ব্যাপক ঝুঁকিতে পড়েন মেট্রো রেলের যাত্রীরা। তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় 4টি স্টেশন। এর আগে বুধবার ফার্মগেট এলাকার মেট্রো স্টেশনটি 2 বার হামলার শিকার হয়। আগাম বন্যা, খরা আর বাতাসের ঢেউ, আফালের তাণ্ডব সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে কোনো মতে টিকে আছেন নেত্রকোনার হাওড়বাসী। এখনও ভাঙছে খালিয়াজুরির সাতগাঁও থেকে বোয়ালি সড়কসহ গাজীপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাড়িঘর। সমস্যা নিরসনে হাওড়াঞ্চলে নদী খননসহ গ্রামগুলোতে প্রতিরক্ষা দেয়াল নির্মাণের জনদাবি পূরণের আশ্বাস প্রশাসন ও জনপ্রতিনিধিদের। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কৃষিতেই ভরসা হাওর বেষ্টিত নেত্রকোনার মদন মোহনগঞ্জ ও খালিয়াজুরিবাসীর। বর্ষা এলেই তলিয়ে যায় রাস্তাঘাট, পানি ওঠে বাড়িঘরে, চলে বাতাসের ঢেউয়ে আফালের তাণ্ডব। বছরে একটি মাত্র ফসলও ভেসে যায় আগাম বন্যায়। দুর্গম হাওড়াঞ্চলে আফালের তাণ্ডবে ভাঙছে সড়ক। খালিয়াজুরির চরপাড়া, রূপনগর, লক্ষ্মীপুর, নাজিরপুর, নতুনপাড়া, আশাচানপুর সহ বিলীনের পথে অন্তত 16টি গ্রাম, হুমকিতে আরও অন্তত 20 গ্রাম। ভেঙে গেছে খালিয়াজুরির সাতগাঁও থেকে বোয়ালি সড়কটিও। বাড়িঘর বিলীনের আতঙ্কেও হাওড়বাসী। মানুষ নিয়ে চলতে পারি না, ফ্যামিলির সমস্যা হয়। সাতগাঁও থেকে ইসাপুর পর্যন্ত রাস্তাটা খুবই খারাপ, খুব ভয়াবহ, আমাদের গাড়ি চালানো খুব কঠিন। নদী খনন সহ ঝুঁকিপূর্ণ গ্রামগুলোর চারপাশে প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করে ঝুঁকি থেকে রক্ষার দাবি তাদের। একমাত্র বুড়ো ফসলের উপর নির্ভরশীল, আর এই ফসল পাহাড়িয়া ঢলে অকাল বন্যায় প্লাবিত হয়ে অনেক সময় ফসল নষ্ট হয়ে যায়। গোলামেদের যদি কিছু ব্লক সৃষ্টি করে অথবা মনে করেন যে আপনার ওয়াল প্রোডাকশন দেওয়া দেয়, তাহলে আমাদের এই খালিয়াজুরি চাকুয়া ইউনিয়নের মানুষ অনেক নিরাপত্তা পাবে। কিছু গ্রামে তৈরি হয়েছে প্রতিরক্ষা দেয়াল, পর্যায়ক্রমে গড়া হবে অন্যগুলোতেও। আমি আশাবাদী যে এই সমস্যা সমাধানে নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে আমরা সহযোগিতা পাবো। চিরসঙ্গী প্রাকৃতিক দুর্যোগ থেকে চির মুক্তি চান হাওড়বাসী। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন জনদুর্ভোগ।
প্রায় 2 মাস ধরে বন্ধ বাগেরহাটের রায়েন্দা মাছুয়া ফেরিঘাট। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত হয় শরণখোলা ও পিরোজপুরের মঠবাড়িয়ার যোগাযোগ রক্ষাকারী একমাত্র এই ফেরিঘাট। এখনও ঠিক না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। বিকল্প পথে বেশি ভাড়ায় যাতায়াত করতে হচ্ছে তাদের। সড়ক বিভাগ বলছে অনুমতি পেলে দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে। বাগেরহাট প্রতিনিধি HM মইনুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে নদীতে বিলীন হয়ে যায় বাগেরহাটের রায়েন্দা মাছুয়া ফেরিঘাটের রায়েন্দা অংশের ঘাট ও পাশের রাস্তা। এতে চলাচল বন্ধ হয়ে যায় শরণখোলা পিরোজপুরের মঠবাড়িয়ার যোগাযোগ রক্ষাকারী গুরুত্বপূর্ণ এ ঘাটে দিয়ে। ফেরি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বলেশ্বরের 2 পারের মানুষ। বিকল্প ট্রলার ঘাট থাকলেও অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে নদী পারের মানুষদের। ভুক্তভোগীরা জানান, আগে তাদের ফেরি পারাপার হতে 10 টাকা লাগলেও এখন দিতে হচ্ছে 50 টাকা। যাত্রী চরম দুর্ভোগে। আগে 10 টাকায় আইতে পারতো, 10 টাকা যাইতে পারতো, এখন 50-60 টাকা লাগে। ভেঙে চুরে সব তছনছ হয়ে গেছে, তা মানুষের যাতায়াতের খুব দুর্ভোগ হচ্ছে। আমাদের যাতায়াত পারাপার মানুষের খুব দুর্ভাগ্য হচ্ছে। যান পারাপার করতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরাও। ঘাটটার যে পরিস্থিতি হয়েছে তাতে 2 ওপারের মানুষের যে ক্ষতি আর যে কষ্ট হচ্ছে, তাতে ওই যে খেওয়াঘাটে মানুষ যাইয়ে ঠিক মতন গাড়ি ঘোড়া নিয়ে উঠতে পারতে আসে না। আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ। যদি এই ফেরিঘাটটা একটু দ্রুত নির্মাণের কাজ ধরতো তাহলে আমাকে একটু উপকার হতো। ফেরি চলাচল থাকতো, আমরা যানবাহন আমরা একটু বাঁচতে পারতাম বা চলাফেরি আমার একটু ভালো হতো। সড়ক বিভাগ বলছে সংস্কারের জন্য প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে শুরু হবে কাজ। ফেরিঘাটে মেরামতের জন্য প্রয়োজনীয় বরাদ্দের জন্য প্রশাসনিক অনুমোদন চাওয়া হয়েছে ইতিমধ্যে, যেটা মন্ত্রণালয় অনুমোদনের অপেক্ষায় আছে। প্রশাসনিক অনুমোদনটা পাওয়ার সাথে সাথে আমরা কার্যক্রম শুরু করব। তবে কবে তা অনুমোদন হবে জানে না কেউ। প্রতিদিন এই ফেরি দিয়ে 30 থেকে 40 হাজার মানুষ ও হাজারের বেশি যানবাহন পারাপার হতো। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের প্রয়াণ দিবস প্রসঙ্গ। হুমায়ুন আহমেদের লেখা গল্প উপন্যাসের প্রভাবে বাংলাদেশে ভারতসহ বিদেশি সাহিত্যিকদের বাজার কমলেও শুধু অনুবাদের অভাবে নোবেলসহ আন্তর্জাতিক পুরস্কার পাননি বরেণ্য এই কথা সাহিত্যিক। তার লেখনীতে নান্দনিকভাবে চিত্রিত হয়েছে বঙ্গভঙ্গ, দেশ ভাগ, ভাষা আন্দোলন আর মহান মুক্তিযুদ্ধ। হুমায়ুনই প্রথম যুদ্ধাপরাধীদের বিচারের নিমিত্তে গল্প লিখে জনমত গঠনে রাখেন অসামান্য অবদান। প্রয়াণের 12 বছরে বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষকে স্মরণ করছেন আদিত্য মামুন। স্বাধীনতা উত্তর বাংলা সাহিত্যে অন্যতম প্রধান স্বর হুমায়ুন আহমেদ। সাহিত্যের প্রায় সকল ক্ষেত্রে তিনি বিচরণ করেছেন অনায়াস। ক্রমেই হয়ে ওঠেন বাংলা ভাষার শক্তিমান ও নন্দিত লেখক। নাটক চলচ্চিত্রে এখনো হুমায়ুন আহমেদ অনন্য। আমার যমুনা জল দেখতে কালো, সাতকলিতে লাগে ভালো, মিশিয়া গেল জয়নে। 80-র দশক থেকেই অমর একুশে বইমেলায় একচ্ছত্র আধিপত্য হুমায়ুন আহমেদের। সুনীল সমরেশ শীর্ষেন্দুদের রাজ্যে নিজেই অধিপতি। হুমায়ুন আহমেদের চাহিদা যত বাড়তে থাকে, পার্শ্ববর্তী দেশের লেখকদের বইয়ের একটা বিশাল চাহিদা এখানে ছিল, সেই চাহিদাটা কিন্তু অনেকটা কমতে থাকে এবং বর্তমানে কিন্তু এই চাহিদা আগের থেকে আরো অনেক কমে গেছে। তবে ভালো মানের অনুবাদকের অভাব বোধ করেছেন হুমায়ুন আহমেদ নিজেও। উনি যা সৃষ্টি করে গেছেন, সেই সৃষ্টিকর্মগুলোর সঠিক মূল্যায়ন আমরা হয়তো করতে পারিনি। এগুলো যদি আজকে অন্য ভাষায় অনুবাদ হতো, এগুলোর মূল্যায়ন হতো এবং নানানভাবে আন্তর্জাতিক বিভিন্ন স্বীকৃতি কিন্তু তার লেখার মাধ্যমে উনি পেতেন। হুমায়ুন আহমেদ বাংলার শেকড় সন্ধানী ছিলেন। একই সাথে মুক্তিযুদ্ধকে তুলে ধরেছেন তার লেখায়। মুক্তিযুদ্ধের প্রতি তার যে অকৃত্রিম শ্রদ্ধা এবং ভালোবাসা, এবং সেগুলো কিন্তু আমরা নানাভাবে পেয়েছি। তুই রাজাকার এই শব্দটা কিন্তু
হুমায়ুন আহমেদ একটা পাখির মুখ দিয়ে বলা হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হওয়ারও বহু আগে, হ্যাঁ, উনি কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গ ওনার লেখায় নিয়ে আসছেন। একজন স্কুল শিক্ষক, সে সারা দেশে স্বাক্ষর সংগ্রহ করতেছে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য। এই বিষয়গুলো কিন্তু মানে অনেক আগেই ওনার লেখায় চলে এসছে। টেলিভিশন, নাটক, গান, চলচ্চিত্রেও তার বিস্ময়কর প্রতিভা আজও অম্লান। হুমায়ুন আহমেদ চিরকালীন প্রাসঙ্গিক বলেও মনে করেন সবাই। একজন লেখকের প্রয়াণের 12 বছর পরও এখনো তার প্রত্যেকটি বই যেভাবে পাঠক সমাদৃত এবং প্রতিনিয়ত নতুন নতুন পাঠক সৃষ্টি হচ্ছে, ওনার এই অকাল প্রয়াণে আমাদের বাংলা সাহিত্য অনেক কিছু হারিয়েছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকির মুখে পড়েছে বিশ্বের 1/3 খাদ্য উৎপাদন। সবচেয়ে বেশি ক্ষতির মুখে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। সম্প্রতি সুইজারল্যান্ড ও ফিনল্যান্ডের যৌথ গবেষণায় উঠে আসে বিশ্বব্যাপী কৃষি, গবাদি পশুসহ খাদ্য উৎপাদনের সব খাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব। এতে বলা হয়, প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধরে রাখতে না পারলে খাদ্য উৎপাদনে ভয়াবহ প্রভাব পড়বে। প্রায় 30% বৈশ্বিক খাদ্য উৎপাদন ও 34% গবাদি পশু খাতে উৎপাদন কম হওয়ার কথাও জানান গবেষকরা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চল। শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাতেই আলোচনায় বসতে চায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। বিভিন্ন স্থানে আজও বিক্ষিপ্ত সংঘর্ষ, যানবাহনে আগুন। এবার প্রকাশ্যে বিএনপি জামাতের আগুন সন্ত্রাস, জানমাল রক্ষায় কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী, বললেন ওবায়দুল কাদের। রাজধানীতে সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা ডিএমপির, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বিজিবি। ধারাবাহিক সহিংসতায় চরম বিপাকে শ্রমজীবী মানুষ। রাজধানীর পাইকারি বাজারে নিত্যপণ্য সরবরাহে ঘাটতি। সভ্যতা শালীনতার অভাবে প্রতিবাদের ভাষা ও ধরন হারিয়েছে নিজস্বতা, ভুক্তভোগী হচ্ছেন আমজনতা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল।